হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানের আজকের ভিডিওটা তোমাদের ক্লাস 11-এর জন্য। তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা খুব সামনেই, সেই কথা মাথায় রেখে তোমাদের নিউট্রিশনের ওপর সাজেশন সিরিজের ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের যে দ্বিতীয় ইউনিট নিউট্রিশনের পুষ্টিতে মাইক্রোমলিকিউল 2, ওই ইউনিটের যত 5 নম্বরের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোই তোমাদেরকে বলবো। এর আগে তোমাদের অলরেডি 3টে ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওতে তোমাদের যে প্রথম ইউনিট থেকে দুটো ভিডিও দেওয়া রয়েছে, যেখানে একটা ভিডিওতে 2 নম্বরের সাজেশান ভিডিও ছিল, আরেকটাতে 5 নম্বরের সাজেশান কোয়েশ্চেন ছিল, আর দ্বিতীয় ইউনিটে 2 নম্বরের সাজেশানও ছিল। আজকে তোমাদের তাই জন্য নিয়ে এসেছি দ্বিতীয় ইউনিট থেকে 5 নম্বরের সাজেশান। তো কী কী প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো চলো দেখে নিই। আর এই ধরনের প্রশ্নগুলো যদি তোমরা করে যাও, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষাতে এখান থেকে কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে খনিজ লবণ কাকে বলে? শারীরবৃত্ত কাজ অনুসারে খনিজ লবণের প্রকারভেদগুলি উদাহরণ সহ লেখো। দেখো, খনিজ লবণ কাকে বলে এটা তো তোমরা নিশ্চয়ই জানো। খনিজ লবণ কাকে বলে বলো তো? যে সমস্ত মানে মৌল আমাদের দেহে উপস্থিত থেকে দেহে বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং কি করে আমাদের বৃদ্ধি, পুষ্টি, রোগ প্রতিরোধ এই সমস্ত বিভিন্ন কাজে অংশগ্রহণ করে মৌলিক উপাদান, তাদেরকেই আমরা খনিজ লবণ বলে থাকি। তো সেই খনিজ লবণের তোমাদের শারীরবৃত্তীয় কাজ অনুসারে এখানে ভাগগুলো চেয়েছে। খনিজ লবণের অনেক ধরনের ভাগ হয়, যেমন পিএইচের মাত্রা অনুযায়ী হয় আম্লিক, ক্ষারীয়, আবার দেহে প্রয়োজনীয়তা অনুসারে হয় ম্যাক্রোমলিকিউল, মাইক্রোমলিকিউল, বা যেটাকে বলা হয় অতিমাত্রিক আর স্বল্পমাত্রিক খনিজ মৌল। আর শারীরবৃত্তীয় কাজ অনুসারে হয় যেমন দেহ গঠনকারী, দেহ তরল নিয়ন্ত্রণকারী, উৎসেচক নিয়ন্ত্রণকারী, হরমোন সংশ্লেষণকারী, ভিটামিন সংশ্লেষণকারী, রোগ প্রতিরোধকারী খনিজ লবণ, পরিবহনে সাহায্যকারী খনিজ লবণ। এই প্রত্যেক কটা খনিজ লবণের নাম এবং তাদের যে উদাহরণগুলো কোনটা কী কাজে অংশগ্রহণ করে সেগুলো তোমাদেরকে এখানে ডিসকাস করতে হবে। 4 নাম্বার দেওয়া রয়েছে। এরপরে দেখো, খনিজ লবণের কাজগুলো লেখো। খনিজ লবণের যে শারীরবৃত্তীয় কাজগুলো রয়েছে, অনেক কাজ রয়েছে, এগুলো তোমরা পয়েন্ট পয়েন্ট করে ডিসকাস করবে। পুরোটাই 5 নাম্বারের কোশ্চেন। এরপরে রয়েছে দেখো, ক্যালসিয়ামের জৈব উপলব্ধতা রেখাচিত্রের সাহায্যে দেখাও। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্যালসিয়ামের জৈব উপলব্ধতা কীভাবে প্রভাবিত হয় এটাও লিখতে বলা হয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো মানে জৈব উপলব্ধতা একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকেও তোমরা ভালো করে কোশ্চেনগুলো করবে। এরপরে রয়েছে দেখো, হাড় ও দাঁত গঠনের যে পরিপোষকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলির নাম লেখো এবং এই ভূমিকা পালনে পরিপোষকগুলির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। দেখো, হাড় আর দাঁত গঠনে যেগুলো বিশেষ ভূমিকা পালন করে ক্যালসিয়াম, ফসফরাস। তো এইগুলোর তোমাদেরকে পরিপোষকগুলোর ক্যালসিয়াম আর ফসফরাস কীভাবে হাড় দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। আর তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন সেগুলো লিখতে হবে। 2+3 নাম্বার প্রশ্ন দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বোধহয় কোনোবারের পরীক্ষাতে এসেছিল এর আগে 11-এর কোনো পরীক্ষাতে, তো সেই কারণে গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা প্রশ্নটা ভালো করে করবে। এরপরে রয়েছে দেখো, রক্ততঞ্চন ও হরমোনের ক্ষরণে ক্যালসিয়াম কিভাবে কাজ করে লেখো। রক্ততঞ্চনে কিভাবে ক্যালসিয়াম কাজ করে তো সেটা লিখতে বলা হয়েছে। আর যেটা বলেছে এখানে হরমোন ক্ষরণে কিভাবে, কিছু কিছু হরমোন রয়েছে যারা ক্যালসিয়ামের উপস্থিতিতে মানে ক্যালসিয়ামের উপস্থিতি ওই হরমোনগুলো ক্ষরণে উদ্দীপনা যোগায়, যেমন ইনসুলিন, প্যারাথাইরয়েড, ক্যালসিটোনিন, এই ধরনের হরমোনগুলো ক্ষরণ হওয়ার জন্য ক্যালসিয়াম এদেরকে উদ্দীপনা যোগায়। তো কীভাবেই সেই কাজটা হয় সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা ভালো করে করবে। এরপরে রয়েছে দেখো, খাদ্যে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো লেখো এবং ক্যালসিয়ামের আধিক্যজনিত লক্ষণগুলো লেখো। দেখো, ক্যালসিয়ামের অভাবকে বলা হয় হাইপোক্যালেমিয়া, আর ক্যালসিয়ামের আধিক্যজনিত যে লক্ষণ সেগুলোকে বলা হয় হাইপার ক্যালেমিয়া। তো এই হাইপার ক্যালেমিয়া বা হাইপার ক্যালসিমিয়া, তো হাইপোক্যালেমিয়া আর ক্যালসিমিয়া আর হাইপার ক্যালসিমিয়া এই দুটোর তোমাদেরকে লক্ষণ আর মোটামুটি এদের লক্ষণগুলো লিখলেই হবে। আর কী কী রোগ দেখা যায় এগুলো লিখতে হবে। এরপরে রয়েছে দেখো, হাইপোন্যাট্রিমিয়া, হাইপার ন্যাট্রিমিয়া কি একই জিনিস। ন্যাট্রিমিয়া মানে সোডিয়ামের যে ল্যাটিনাম ন্যাট্রিয়াম, সেখান থেকেই কম সোডিয়াম গ্রহণের ফলে যে লক্ষণগুলো দেখা যায় তাদেরকে বলা হয় হাইপোন্যাট্রিমিয়া, আর বেশি সোডিয়াম গ্রহণের ফলে যে লক্ষণগুলো দেখা যায় তাদেরকে বলা হয় হাইপারন্যাট্রিমিয়া। তো এইগুলোর লক্ষণ তোমাদেরকে লিখতে হবে। আর এগুলো কি লিখতে হবে কি তো আমি বলেই দিলাম। এরপরে রয়েছে দেখো, মানবদেহে লোহার কাজগুলো লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।
নেক্সট প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্তাল্পতা কি? রক্তাল্পতার প্রকারভেদ ও লক্ষণগুলো লেখো। দেখো, রক্তাল্পতা যখন দেহে আয়রনের অভাব, ফলিক অ্যাসিড এই সমস্ত অভাবে যখন হিমোগ্লোবিন ঠিকঠাক মতো গঠিত হতে পারে না এবং শরীরে বা রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে, সেই যে অবস্থা তাকেই বলা হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলা হয়। তো এই রক্তাল্পতার এখানে প্রকারভেদ তোমাদেরকে বলতে বলা যায়। রক্তাল্পতার প্রকারভেদগুলো আমি বলে দিচ্ছি, যেমন নর্মোসাইটিক রক্তাল্পতা হয়, অ্যাপ্লাস্টিক রক্তাল্পতা হয়, হিমোলাইটিক রক্তাল্পতা হয়, পার্নিসিয়াস রক্তাল্পতা হয়। তো প্রত্যেক প্রকার রক্তাল্পতা তাদের লক্ষণগুলো তো এখানে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এরপরে দেওয়া রয়েছে দেখো, লোহার শোষণ কী কীভাবে ব্যাহত হয় ও কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের খাদ্যে অবস্থিত যে লোহা রয়েছে তাদেরকে শোষণে বাধা দেয়। যেমন ধরো, চা কফির মধ্যে ট্যানিন থাকে বা পলিফেনল জাতীয় যৌগ থাকে, যেগুলো আমাদের দেহে আয়রনের শোষণে বাধা দেয়। এইরকম কিছু উপাদান রয়েছে যেগুলো লোহা শোষণ ব্যাহত করে। সেটা কিভাবে হয় লিখতে হবে, 5 নম্বরের প্রশ্ন রয়েছে, তো সেভাবে তোমাদেরকে লিখতে হবে। এরপরে রয়েছে দেখো, ক্রেটিনিজম ও মিক্সিডিমা রোগের লক্ষণগুলো লিখতে বলা হয়েছে। তো ক্রেটিনিজম আর মিক্সিডিমা এই দুটোই তোমাদের থাইরয়েড গ্রন্থির বা যেটাকে বলা হয় আয়োডিনের একটা অভাবজনিত রোগ, আর একটা আয়োডিনের যে মানে আয়োডিনের স্বল্পকরণে এই রোগ, আয়োডিনের কম অভাবের জন্য থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনটা কম করানো হয়। তো সেক্ষেত্রে এই রোগগুলো দেখা যায়। এই রোগের লক্ষণগুলো তোমাদেরকে লিখতে হবে এখানে। এরপরে বলা হয়েছে দেখো, ফ্লুরোসিসের কারণ এবং প্রকারভেদগুলো। ফ্লুরোসিস হয় ফ্লুরিনের কারণে। তো ফ্লুরোসিস অনেক ধরনের দেখা যায়, যেমন ডেন্টাল ফ্লুরোসিস দেখা যায়, স্কেলিটাল ফ্লুরোসিস দেখা যায়। তো এই ধরনের প্রকারভেদ, তাদের লক্ষণগুলো লিখতে বলা হয়েছে। এরপরে রয়েছে ক্লোরাইড চ্যানেল কাকে বলা হয়। মানবদেহে ক্লোরাইড চ্যানেলের ভূমিকা লেখো। ক্লোরাইড চ্যানেল দেখো, মানবদেহে যে ক্লোরিন রয়েছে, সেই ক্লোরিনগুলো মানে ক্লোরিনের যে আয়নগুলো যে চ্যানেলের মাধ্যমে চলাচল করে, তো সেগুলোকেই ক্লোরাইড চ্যানেল বলা হয়। এখানে ক্লোরাইড চ্যানেল আমাদের দেহে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে হচ্ছে মানবদেহের তৃষ্ণা কেন্দ্রটি কোথায় অবস্থিত। মানবদেহের তৃষ্ণা কেন্দ্র অবস্থিত আমাদের হাইপোথ্যালামাসে, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে কিন্তু আমাদের মানবদেহের বৃহত্তম তৃষ্ণা কেন্দ্র অবস্থিত। তো এই তৃষ্ণা কেন্দ্র কোথায় অবস্থিত সেটা লিখতে বলা আছে। আর দিয়েছে দেখো, মানবদেহে জলের ভূমিকা। মানবদেহে জলের তো অনেক ভূমিকা রয়েছে, তার মধ্যে দেখো যেমন কোষ গঠনে, কোষের প্রোটোপ্লাজমে কিন্তু 60 থেকে 70% জল থাকে। এছাড়া দ্রাবক রূপে কাজ করে, বাহক রূপে কাজ করে, লালারস তৈরিতে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, বজ্র পদার্থ বর্জন করতে সাহায্য করে, মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। জলের কিন্তু শারীরবৃত্ত কাজ প্রচুর, মানবদেহে জলের ভূমিকা প্রচুর। তো সেইটাই তোমাদেরকে এখানে পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। এরপরে রয়েছে দেখো, জলসাম্য কাকে বলা হয়। জলসাম্য মানে আমরা প্রতিদিন যে জলটা মানে এটা একটা শারীরবৃত্ত প্রক্রিয়া, যেখানে কি হয়, আমরা যে জল গ্রহণ করছি এবং আমাদের বিভিন্ন বিপাকীয় কার্যকলাপের ফলে এবং শারীরবৃত্ত বিভিন্ন কার্যকলাপের ফলে দেহ থেকে যে পরিমাণ জলটা বর্জিত হচ্ছে, এদের যে সাম্যাবস্থা সেটাকেই বলা হচ্ছে জলসাম্য। তো এই জলসাম্য এখানে কাকে বলে লিখতে হবে বলে দিলাম। মানবদেহে জলের গুরুত্ব উল্লেখ করতে বলা হয়েছে, যেটা আগের কোশ্চেনেও দেওয়া ছিল। এখানে 2 নম্বরের দেওয়া রয়েছে, ওখানে 4 নম্বরের জন্য দেওয়া রয়েছে। আরেকটা দেওয়া রয়েছে দেখো, জলসাম্য রক্ষায় এডিএইচ হরমোনের ভূমিকা। এডিএইচ হরমোন বা অ্যান্টি ডায়োরেটিক হরমোন কীভাবে জলসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা তোমাদেরকে লিখতে হবে। এডিএইচ হরমোন পিটুইটারি গ্রন্থির প্রস্তাদ খণ্ডে থাকে, যেটা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়, এবং এটা কি করে, বৃক্কীয় নালিকার যে দূরবর্তী অংশ রয়েছে সেখানে জলের পুনঃশোষণে সাহায্য করে। এরা কিন্তু এই হরমোনটা এইভাবেই দেহে জলের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। জলের পুনঃশোষণ যদি মানে এডিএইচ কম ক্ষরণ হয়, তখন জলের পুনঃশোষণ ব্যাহত হয়ে গেলে বহুমূত্র রোগ দেখা যায়। তো এখানে কিভাবে এডিএইচ হরমোন জলসাম্য রক্ষায় ভূমিকা পালন করে সেটা 2 নম্বরের জন্য তোমাদেরকে লিখতে হবে। এরপরে হচ্ছে মানবদেহে জলসাম্য নিয়ন্ত্রণের কৌশলগুলো লিখতে বলা হয়েছে। বিভিন্ন কৌশলে মানবদেহে জলসাম্য নিয়ন্ত্রিত হয়, যেমন বৃক্কের দ্বারা হয়, বিভিন্ন হরমোনের প্রভাবে হয়, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের প্রভাবে দেহে জলসাম্য নিয়ন্ত্রিত হয়। এইগুলো কিন্তু তোমাদেরকে কৌশলগুলো লিখতে হবে। এরপরে রয়েছে দেখো, খাদ্য গ্রহণের সময় অধিক জলপান করা উচিত নয় কেন। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। খাদ্য গ্রহণের সময় অধিক জলপান করা উচিত নয় কেন। দেখো, খাদ্য গ্রহণের সময় যদি অধিক পরিমাণে জলপান করা হয়, সেক্ষেত্রে আমাদের পৌষ্টিক নালীতে বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরিত হয়। খাদ্য যখন আমরা খাই তখন কি হয়, বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরিত হয়। আর অতিরিক্ত জলপান করলে কি হয়, ওই উৎসেচকগুলোর গাঢ়ত্বটা বা ঘনত্বটা কমে যায়। সেক্ষেত্রে আমাদের পরিপাক ক্রিয়াটা ব্যাহত হয়, বদহজম, অম্লত্ব, এই ধরনের অজীর্ণ, এই ধরনের রোগগুলো দেখা যায়। এই কারণেই কিন্তু আমাদের
খাওয়ার সময় বা যখন আমরা খাই তখন প্রয়োজন ছাড়া অতিরিক্ত পরিমাণে কিন্তু আমাদের জল পান করা উচিত নয়। এটা ৩ নম্বরে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে দেহে জলের আধিক্যে কী হয়। তো দেহে জলের আধিক্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, সেগুলো লিখতে হবে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত পরিমাণ জল পান করা উচিত, এটাও তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো এটা লিখবে। এরপরে রয়েছে দেখো শিশুদের উদরাময়ের কারণ আর লক্ষণগুলো লেখো। দেখো শিশুদের উদরাময় বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে একটা কারণ যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি আক্রমণ করে, সেক্ষেত্রে উদরাময় রোগ হতে পারে। এছাড়া যদি দূষিত জল পান করে বা কোনো কারণে জীবাণুমুক্ত জল পান না করলে বা তরল দুধ গ্রহণ করার সময় বোতল বা যেটা দিয়ে খাওয়ানো হচ্ছে শিশুদেরকে সেটা যদি জীবাণুমুক্ত না থাকে, তো সেভাবেও কিন্তু উদরাময়ের জীবাণুগুলো দেহে প্রবেশ করতে পারে এবং শিশুদের ওই উদরাময়ের যে লক্ষণগুলো দেখা যেতে পারে। উদরাময় হলে কী হয়, পেটে ব্যথা হয়, বমি হয়, জ্বর হয়, অত্যাধিক বমি হয়, খাদ্যে বিষক্রিয়া দেখা যায়, ঠিক আছে। তো এই ধরনের সমস্যাগুলো দেখা যায়, এগুলো লিখতে হবে, কারণ আর লক্ষণগুলো লিখতে হবে। এরপরে বলেছে ঘরোয়াভাবে ওআরএস তো প্রস্তুতির পদ্ধতি, এটা সবাই জানো ঘরোয়াভাবে কীভাবে ওআরএস প্রস্তুতি করা যায়। তো এখানে জলটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে, 1 গ্লাস জল, সেটাকে ফুটিয়ে ঠান্ডা করে তাতে 1 চামচ চিনি, 1 চিমটে নুন আর হাফ চা চামচ পাতিলেবুর রস দিয়ে বাড়িতেই ওআরএস প্রস্তুত করা যেতে পারে। এটা আর যে আরেকটা দেওয়া রয়েছে ওআরএসের উপাদানগুলো, এটা তোমাদের বাড়িতে যেগুলো প্রস্তুত হয়েছে সেটা নয়, বাজারে যে ওআরএস পাওয়া যায় হু বা ইউনিসেফ অনুমোদিত যে ওআরএস, সেই ওআরএসের উপাদানগুলো এখানে লিখতে হবে। সেগুলো কী কী, সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ অ্যানহাইড্রাইড রয়েছে, পটাশিয়াম ক্লোরাইড রয়েছে, সোডিয়াম সাইট্রেট রয়েছে, তো এই ধরনের গ্লুকোজ থাকে। তো এইগুলো তোমাদেরকে লিখতে হবে ওআরএসের উপাদানগুলো। এরপরে রয়েছে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওআরটি কি? ওআরটি মানে ওরাল রিহাইড্রেশন থেরাপি, এটা কি আর এর সুবিধা অসুবিধাগুলো লিখতে বলা হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো জলাভাব। জলাভাব মানে ডিহাইড্রেশন, যখন আমরা আমাদের দেহে যে পরিমাণ জলটা আমরা গ্রহণ করছি শারীরবৃত্তীয় কাজের ফলে বা দেহের বিভিন্ন বিপাকীয় কাজের ফলে তার থেকে বেশি পরিমাণ জল আমাদের দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের কিন্তু দেহে মানে আমাদের মানে তখন কি হয়, দেহে একটা তৃষ্ণা অনুভূতি আমাদের মুখের মধ্যে জাগ্রত হয় শরীরে, তখন যে শারীরিক কন্ডিশন দেখা যায় সেটাকে জলাভাব বা ডিহাইড্রেশন বলা হয়। তো জলাভাবের কারণ আর লক্ষণগুলো লিখতে বলা হয়েছে। তো এখানে কিন্তু এটা 2+3 কোশ্চেনটা এভাবে দেওয়া রয়েছে। তো এইগুলোই ছিল মোটামুটি তোমাদের প্রশ্নগুলো, কিছুটা ছোটো ছোটো করে তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এর আগের ভিডিওগুলো যারা দেখতে চাও তোমাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমাদের জন্য কিন্তু আলাদা প্লেলিস্ট করা রয়েছে ক্লাস 11-এর জন্য, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর এই প্রশ্নগুলো তোমরা এখন পরীক্ষা তো সামনে, এখন রেডি করে নিতে পারো, তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে, তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।